ভোটের দামামা বেজে গেছে ইতিমধ্যেই। মনোনয়ন পত্র আজকে জমা দিয়েছেন মালদা জেলার তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। আগামীকালও মনোনয়ন পর্ব চলবে। আর তার মাঝেই আমরা পেয়ে গেছি মালদা জেলা সংখ্যালঘু মালদা জেলা সংখ্যালঘু তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোশাররফ হোসেন সাহেবকে। আমরা এখন কথা বলে নেব মোশাররফ হোসেন সাহেবের সাথে। মোশাররফ বাবু, মালদা জেলা সংখ্যালঘু অধ্যুষিত হিসাবেই পরিচিত। প্রায় 55 থেকে 57% মানুষের বসবাস মালদা জেলায়। আপনারা সংখ্যালঘু সেল কিভাবে মানুষের কাছে পৌঁছেছে? সংখ্যালঘু মানুষদের কাছে কি কর্মসূচি নিয়ে পৌঁছেছে? দেখুন, বিষয়টা হচ্ছে সংখ্যালঘু আর সংখ্যাগুরু এই বিভাজনে আমরা যাই না। তৃণমূল কংগ্রেস এই ধরনের বিভাজনে বিশ্বাসী নয়। তবে 2021-এর নির্বাচন শুধু মালদা জেলা নয়, পশ্চিমবঙ্গে এক অভূতপূর্ব রণকৌশল তৈরি করে বিভিন্ন দল এগোচ্ছে। মালদা জেলাতেও আমাদের তৃণমূল কংগ্রেসের যা রণকৌশল, মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী এবং দলের নেত্রী, তার আমলে বিগত 10 বছরে যে উন্নয়ন হয়েছে তার রিপোর্ট কার্ড আমাদের কাছে আছে এবং সেই রিপোর্ট কার্ড আমরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছি। এবং সংখ্যালঘু সেল আলাদা করে তেমন কোনো কর্মসূচি নেয়নি, তবে দলের মূল সংগঠনের সঙ্গে সাযুজ্য বজায় রেখে আমরা মানুষের কাছে দিদির বার্তা নিয়ে যাচ্ছি যে বিজেপি নামক এক অশুভ শক্তিকে পরাহত করতে হলে আমাদের তৃণমূল কংগ্রেসকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনতে হবে। এজন্য মালদার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অন্যান্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিদির জন্য ভোটটা করবেন। এবং আগামী 26 তারিখ এবং 29 তারিখ এ মাসে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালদা জেলায় ঘাস ফুলময় করে দেব, এইটুকু অন্তত আমরা বুঝতে পারছি। মোশাররফ বাবু, তৃণমূল সংখ্যালঘু সেলের আপনি জেলা সভাপতি। ইলেকশনের সময় অর্থাৎ নির্বাচনের সময় দেখা যায় আপনারা বিভিন্ন কর্মসূচি নেন সংখ্যালঘু সেলের তরফ থেকে। আপনাদের যে সংগঠন রয়েছে মালদা জেলার 20 ব্লকে ব্লক সভাপতি রয়েছেন, টাউন সভাপতি রয়েছেন আপনাদের সংগঠনের, তারা নিষ্ক্রিয় থাকে কেন? তারা তো নিষ্ক্রিয় রয়েছে এরকম অভিযোগ উঠছে যে আপনারা, এবং এটাও অভিযোগ উঠছে আপনাকে নাকি কাজ করতে দেওয়া হয়নি। না না, বিষয়টা তেমন কিছু নয়। আমাদের সারা বছর ধরে কর্মসূচি চলে। বিশেষত আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মাঝে কাজ করি। যেমন আমরা প্রত্যেক বছর হজ যাত্রীদের সংবর্ধনা দিই, তাদের টিকাকরণে যদি কোনো সমস্যা হয় সেই বিষয়গুলো আমরা দেখি। কারো হজ যাত্রায় পাসপোর্টে কোনো সমস্যা হলে সেই বিষয়গুলো আমরা দেখি। ইমাম মুয়াজ্জিনদের কোনো ভাতা নিয়ে কোনো সমস্যা থাকলে এই বিষয়টি আমরা দেখি। তবে গত বছর লকডাউনের ফলে যেন সবকিছু, যেহেতু হজযাত্রা বাতিল ছিল এবং জনসমাগম নিষিদ্ধ ছিল, সেই জন্য আমরা আলাদা করে কোনো কাজ করতে পারিনি। তবে দলের শাখা মূল সংগঠনের সঙ্গে তাদের নির্দেশে এবং তাদের পাশে থাকার জন্য যত রকমের কর্মসূচি নেওয়া হয়েছিল সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। এখানে নিষ্ক্রিয় থাকার কোনো ব্যাপারও নেই। আর আপনি যে কথাটা বললেন যে কাজ করতে দেওয়া হচ্ছে না, বিষয়টা তেমন কিছুই না, আমরা কাজ করছি। তো আমাদের অন্যান্য যে সংগঠন আছে, তৃণমূল যুব তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, মহিলা তৃণমূল কংগ্রেস, এরা যে জেলা গোটা জেলা জুড়ে সারা বছর কোনো না কোনো কর্মসূচি করে এসেছে বা আসে, আমরা দেখতে পাই, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাই, আমরাও কভার করতে যাই খবর। কিন্তু আপনাদের সংগঠনের ব্লক ভিত্তিক বা শহর ভিত্তিক কোনো সংগঠনে আপনাদের কর্মসূচি থাকে না কেন, বা ছিল নয় বা কেন? না না, আমি তো একটু আগে আপনাকে বললাম যে আমাদের কর্মসূচি নেই এমনটা নয়। আমরা সারা বছর ধরে কাজ করি, মানুষের পাশে থেকে কাজ করি। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য দিদির যেসব প্রকল্প রয়েছে সেগুলো ঠিক মতো বাস্তবায়িত হচ্ছে কিনা, যেমন কবরস্থানের প্রাচীর, ঈদগাহ, মাজার, এগুলোর সৌন্দর্যায়ন, পাশাপাশি যেটা কথা বললাম যে হজযাত্রীদের সংবর্ধনা থেকে শুরু করে ইমাম মুয়াজ্জিন ভাতা সহ মাইনরিটি স্টুডেন্টদের স্কলারশিপ, এই জিনিসগুলো আমাদের কর্মীরা যারা ব্লকে থাকেন, অঞ্চলে থাকেন, আপনি শুনলে অবাক হবেন যে এই নির্বাচনের আগে প্রত্যেকটা বিধানসভায়, প্রত্যেকটা ব্লকে আমাদের বুথ স্তর পর্যন্ত কমিটি রয়েছে। 2019-এ তো আপনি সভাপতি ছিলেন। আপনারা যদি সংখ্যালঘুদের জন্য এতই ভালো কাজ করে থাকেন, তাহলে 2019-এ এই ফলাফল হলো কেন? মানুষ আপনাদের পাশ থেকে সরে গেল কেন? না, বিষয়টা হচ্ছে, দেখুন, 2019-এর নির্বাচন
কেন্দ্রীয় সরকার গড়ার নির্বাচন ছিল এবং মালদায় যে বিষয়টা হয়েছিল, তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আগে যে সখ্যতা ছিল, অর্থাৎ আপনাকে একটু পেছনে ফিরিয়ে নিয়ে যাই, 2011 সালে যখন আমরা ক্ষমতায় আসি তখন জোট সরকার হিসাবে এসেছিল, কংগ্রেস আমাদের সঙ্গে ছিল। তারপরে বিভিন্ন কারণে যাই হোক তারা আমাদের কাছ থেকে সরে যায়। তৃণমূল কংগ্রেসকে একাই লড়াই করতে হয়েছে। কার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে? বামফ্রন্ট এবং কংগ্রেস এদের যে জোট এবং পাশাপাশি ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ ত্রিমুখী লড়াই হয়েছে। স্বাভাবিকভাবে মালদার যে সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোট দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল এবং এর ফায়দাটা কিন্তু নিয়েছিল ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস এর দক্ষিণ মালদা আসনটি কোন রকমে ধরে রাখতে পেরেছিল। তো আপনারা তো সংখ্যালঘু অধ্যুষিত, এটা জেলা, মালদা জেলা সংখ্যালঘু অধ্যুষিত, তো আপনারা তো মানুষের পাশে সবসময় থাকেন, দাবি করছেন আপনি জেলা সভাপতি হিসাবে সংখ্যালঘু সেনে, তারপরে সংখ্যালঘু মানুষদের কেন বোঝাতে আপনারা সক্ষম হননি? না না, বিষয়টা তেমন নয়, সেইভাবে দেখবেন না। বিষয়টা হচ্ছে মালদা জেলা দীর্ঘদিন ধরে গণিখানের গড় নামে পরিচিত। গণিগড় মানে কি বোঝায়? গণিগড় মানে হাত চিহ্ন, অর্থাৎ মানুষ অতীতে বরকত খান সাহেবের সঙ্গে থেকেছেন এবং আজকে দেখুন কোতোয়ালি পরিবার দুই ভাগে বিভক্ত। একদিকে থাকছেন আমাদের তৃণমূলের সভানেত্রী মোসাম্নুর, অন্যদিকে থাকছেন কংগ্রেসের সভাপতি ডালুবাবু। তো বিষয়টা হচ্ছে মালদার মানুষ দীর্ঘদিন ধরে একটা কংগ্রেস করে এসছেন, তাদের গনি খানের প্রতি একটা ভালোবাসা যাই বলুন না কেন সেটা ছিল। কিন্তু এটাও সত্যি যে গনি খান চৌধুরী চেয়েছিলেন যে পশ্চিম বাংলা থেকে সিপিএম কে মানে উৎখাত করতে হবে। তারা কি উন্নয়ন চাইছিল? তিনি তো উন্নয়ন চাইছেন। না না, উন্নয়ন তো তিনি চেয়েছিলেন এবং মালদার রূপকার বলা হয়, কিন্তু তারপরে গনি খানের স্বপ্নকে পূরণ করেছে। গনি খানের স্বপ্ন পূরণ করেছেন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গনি খানের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত করেছেন। দীর্ঘদিনের বামফ্রন্টের অপশাসন, এই অপশাসনকে দূর করেছেন এবং মালদাও তৃণমূলময়। অতীতে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে এ কথা হলফ করে বলতে পারি 2021-এর নির্বাচনে আমরা উপহারের ডালি সাজিয়ে কিন্তু মালদার মানুষ মমতা ব্যানার্জিকে উপহার দেব এবং এটা 2রা মে আপনারা দেখে নেবেন। মানে আপনারা তো প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বা মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলে গাল ভরা কথা বলেন, দিদি এবার কিন্তু আমরা সিট দেবোই দেবো, কিন্তু নির্বাচনের পরবর্তী সময় দেখা যায় ঝুলি ফাঁকা। তেমনটা কি এবার হবে? না না না, বিষয়টা ওইভাবে নেবেন না। এবারে নির্বাচন অন্যভাবে নির্বাচন হচ্ছে। আগেই বলেছি, একটা সাম্প্রদায়িক শক্তি, অপশক্তি এবং আগ্রাসী মনোভাব নিয়ে, স্বৈরাচারী মনোভাব নিয়ে একটা দল চলছে ভারতীয় জনতা পার্টি, যাদের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই, উন্নয়নমূলক পলিসি নেই এবং এটার বিরুদ্ধে শুধু মালদা নয়, আমাদের রাজ্যের সমস্ত মানুষ একজোট হয়েছেন। শিক্ষিত সুশীল সমাজ এরা চাইছেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখা দরকার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সাধারণ মানুষের যে উন্নয়ন হয়েছে, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, খেটে খাওয়া মানুষ, তাদের জন্য যেসব প্রকল্প উনি বাস্তবায়িত করেছেন। অধুনা আপনারা খবর রেখেছেন এই যে স্বাস্থ্য সাথী প্রকল্প, স্বাস্থ্য খাতে আমাদের প্রত্যেকটা মানুষকে কত চিন্তার মধ্যে থাকতে হয়। আমরা যদি ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য ঘটিমাটি বিক্রি করতে হতো, কিন্তু এই স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে 5 লক্ষ টাকার যে স্কিম, এই স্কিমটা কিন্তু দিদি চালু করেছেন। এত কিছু উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি দাবি করছেন, আমাদের স্টুডিও এসে আপনি দাবি করছেন এত উন্নয়ন করেছেন, তবু মানুষের কাছে ভোট চাইতে হচ্ছে কেন? না না, আমরা ভোট চাইতে যাচ্ছি না তো, আমরা শুধু মানুষকে বলছি যে দিদি কি কি কাজ করেছেন। কারণ দিদির এতগুলো 66টারও বেশি প্রকল্প, তার এই প্রকল্পের সুবিধা তো সবাই পেয়েছেন, আপনিও পেয়েছেন, আমিও পেয়েছি, আর কেউ পেয়েছে। অতএব মানুষ যাতে আগামী দিনে এই প্রকল্পের সুবিধাগুলো আরো বেশি করে পান, সেই জন্য মানুষকে আমরা বোঝাচ্ছি যে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য ক্ষমতায় রাখতে হবে। এবং সব থেকে বড় কথা, মালদার মানুষ, মালদা বরাবরই কিন্তু অতীতে আপনি দেখবেন সিপিএম এর আমলেও বামফ্রন্ট সরকার যখন ছিল তখন স্রোতের বিপরীতে ছিল, আবার দিদি যখন ক্ষমতায় আসলেন সেখানেও এই আগের বিধানসভা নির্বাচনে আমরা দিদিকে কিছু দিতে পারিনি। এবারে কি স্রোতের বিপরীতে থাকবে? না 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 না, এবার স্রোতের বিপরীত হবে না, এবার স্রোতের সঙ্গেই মালদার মানুষ রায় দেবেন
আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন যে গ্রাউন্ড লেভেলে আপনারা খোঁজ নিন, দেখবেন মালদার মানুষ কিন্তু এবার আন্তরিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন এবং এখান থেকে সর্বাধিক অনেক বেশি আসন আমরা দেব, এইটুকু আপনারা মিলিয়ে নেবেন। আমার দুটো প্রশ্ন আছে আরো আপনার কাছে। এক, কিছুদিন আগে বা সম্প্রতি একটি জেলা কমিটির সভা হয়েছিল। সেই জেলা কমিটির সভায় শাখা সংগঠন হিসেবে আপনিও উপস্থিত ছিলেন এবং সেখানে তৃণমূলের এক প্রভাবশালী নেতা, তৃণমূল নেতা আপনাকে বকাঝকা করেছিলেন, বলেছিলেন তুমি কিভাবে সংগঠন চালাচ্ছ, এই সমস্ত সংখ্যালঘুদের নিয়ে চলতে হবে, সংখ্যালঘুদেরকে ডাকতে হবে আমাদের ডাক, এরকম একটা শোনা গেছিল। এই বিষয়ে কি বলবেন আপনি? না না, এইসব বিতর্কিত প্রশ্নের আমি কোনো জবাব দেব না। এরকম কোনো ঘটনাই ঘটেনি। আমরা সবাই এক হয়ে চলি এখানে এবং আমি অন্যান্যদের সঙ্গে অত্যন্ত সদ্ভাব বজায় রেখে চলি এবং যারা সিনিয়র লিডার রয়েছেন তারা পরামর্শ দেন এবং তাদের পরামর্শ মেনে আমরা দলটা একসাথে করি। এই ধরনের বিভাজনে আমরা বিশ্বাসও করি না, আর এগুলো আপনাদের মিডিয়ার গসিপ ছাড়া আমি কিছু মনে করি না। আরেকটা প্রশ্ন রয়েছে আমার, মোশাররফ সাহেব, ইয়াসিন তৃণমূলে ছিলেন, তারপর তিনি বিজেপিতে যোগদান করেছেন। সেই সময় শোনা গিয়েছিল তার স্ত্রীও পায়েল খাতুন, তিনি বিজেপিতে যোগদান করেছেন। এখন শোনা যাচ্ছে দু একদিন থেকে নির্দল প্রার্থী হিসাবে নাকি রতুয়া কেন্দ্রে তিনি প্রার্থী হতে চলেছেন এবং শেখ ইয়াসিন কিন্তু বিজেপির হয়ে বিভিন্ন কর্মসূচিতে নাকি যোগদান যাচ্ছেন এবং পায়েল খাতুন, এখন দাবি করা হচ্ছে পায়েল খাতুন বিজেপিতে যোগদান করেননি, তিনি নির্দল প্রার্থী হিসাবে রতুয়া কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শোনা গেছে এক সময় অধুনা যিনি যখন ইয়াসিন ছিলেন তৃণমূল কংগ্রেসে, সে সময় তার সাথে আপনার একটা সখ্যতা ছিল। সেক্ষেত্রে তার স্ত্রী যদি নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন, আপনার অবস্থান কি হবে? না না, আপনি যে বিষয়টা বলছেন এটা এই সম্পর্কে আমি তেমন কোনো মন্তব্য করব না, কারণ এই ধরনের বিতর্কিত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের দলের মুখপাত্ররা রয়েছেন, আমাদের জেলা সভানেত্রী রয়েছেন। তবে একটা কথা আমি ক্লিয়ারলি আপনাকে বলতে চাই যে ইয়াসিন যতদিন তৃণমূলে ছিলেন ততদিন শুধু আমি নয়, দলের অনেকেই ছিলেন। আপনার সাথে সখ্যতা ছিল বেশি না, সখ্যতা বলতে কি, আমিও রতুয়ার মানুষ, উনিও রতুয়ার মানুষ। দলের উনি একটা দায়িত্বে ছিলেন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উনি সম্পাদক ছিলেন, আমি একটি শাখা সংগঠনের সভাপতি। স্বাভাবিকভাবে তার সঙ্গে আমরা দলে যতদিন ছিলেন উনি ততদিন থাকতে পারি, এ নিয়ে তো কোনো দ্বিমত থাকতে পারে না। তবে উনি যখন থেকে বিজেপি জয়েন করেছেন তারপরে তিনি কি করছেন বা তার স্ত্রী কি করছেন এই ব্যাপারে প্রশ্নের উত্তর তাকেই জিজ্ঞাসা করুন। আমাদের বক্তব্য খুব স্ট্যান্ড, মানে ক্লিয়ার একেবারে আমাদের বক্তব্য। দলের সঙ্গে যারা রয়েছেন, মমতা ব্যানার্জির সঙ্গে যারা রয়েছেন, দলের প্রতীকে যারা রয়েছেন, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, থাকবে ভবিষ্যতে। দলের বাইরে কে কোথায় কি করছেন সেই সম্পর্কে কোনো কিছু বলার বা তাদের নিয়ে ভাবার অবকাশ আমাদের নেই। আপনি কি মনে করেন না রতুয়ায় ইয়াসিন ফ্যাক্টর একটা কাজ করবে, আপনি মনে করেন না? না না, এই সময় শুনুন, রতুয়ার মানুষ, শুধু রতুয়া বলবো না, মালদার মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায় গেঁথে আছেন, ঠিক আছে? অতএব তৃণমূলের প্রতীকের বাইরে এবার অন্য কোনো গল্প হবে না। তাহলে 12টা সিটি আপনারা জিতবেন বলছেন? না, এ কথা হলফ করে বলতে পারবো না, তবে 12টা সিটে আমরা মানে জোরদার লড়াই দেব এবং নিঃসন্দেহে সর্বাধিক সিট আমরা মালদা থেকে হাসিল করে মমতা ব্যানার্জিকে উপহার দেব। এবং আপনাকে বলে রাখি, 48 রতুয়া বিধানসভা কেন্দ্র যেখানে ভোটার আমি, সেই সিটটা তো আমরা দেবই দেবো, সেটা আমাদের কাছে চ্যালেঞ্জিং সিট। একটাই আসন পাবেন ভাবছেন? না না, আপনাকে বললাম তো, আমি যে এরিয়ায় বসবাস করি, যে জায়গা নিয়ে আপনাদের বিতর্ক রয়েছে, সেই জায়গার কথা বলছি যে সমরবাবু অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ এবং দীর্ঘদিনের পোড় খাওয়া বিধায়ক। দল তাকে প্রার্থী করেছে এবং আমরা রতুয়ার মানুষ হিসেবে তাকে সর্বাধিক ব্যবধানে জয়লাভ করিয়ে বিধানসভায় পাঠাবো, এইটুকু অঙ্গীকার আমরা করতে পারি। আমরা কথা বললাম মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোশাররফ হোসেন সাহেবের সাথে। তিনি জানালেন রতুয়া বিধানসভায় ইয়াসিন ফ্যাক্টর করবে না কাজ। বর্ষিয়ান তৃণমূল নেতা সমন মুখার্জির দিকেই পাশা ঘুরবে, এমনটাই দাবি তার। এবং তিনি এমনও দাবি করলেন, মালদা জেলায় বুথ স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত তৃণমূল সংখ্যালঘু সেলের কর্মী সমর্থকরা এবং নেতৃত্ব আসন্ন বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে, এমন ইঙ্গিত দিলেন তিনি এবং দাবিও করলেন। ক্যামেরায় রাজ সাহার সাথে মানস দাস, নয় জামানা টিভি।